শায়না, রেডি হও, সময় 5 মিনিট। শায়না চমকে গেল। কোথায় যাব? ডাক্তারের কাছে যা। এখন? হ্যাঁ, 5 মিনিট কিন্তু। বলে আবারও বেরিয়ে গেল। শায়না কালো বোরখাটা পরলো, কালো হিজাব। তার অনেক বোরখা হয়েছে, কিন্তু এটা বেশি স্পেশাল, কারণ এটা বিয়ের সময়কার বোরখা। সবাই বলে এই বোরখা তাকে বেশি মানায়। তাজদার সিদ্দিকী গুনে গুনে 5 মিনিট পরে ভেতরে এসে হাত ধরে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। চলো চলো। ফাইলটা নিতে হবে। আরে না। শায়না থমকে দাঁড়ালো। ডাক্তার বকবে না? ওটা ছাড়া কিভাবে যাব? পরশুইতে এলাম ডক্টর দেখিয়ে, আবার কেন? তাজদার শেষমেশ হতাশ হয়ে তার দিকে তাকালো, তারপর এগিয়ে এসে তার কানের পাশে মুখ নিয়ে এগিয়ে বলল, সিক্রেট পরে বলবো। সবাই জানবে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। পারফরমেন্স দারুণ হওয়া চাই। লেটস গো। শায়না হেসে ফেলল। কি চালাক, বাপরে। তাজদার তার গাল টিপে দিয়ে বলল। চলো। পথিমধ্যে তাসনুভা পথ আটকে দাঁড়ালো, কান থেকে এই ইয়ারপিস খুলতে খুলতে বলল, ভাইয়া জাস্ট 2 মিনিটস, শায়নাকে আমি নিয়ে যাচ্ছি। তাজদার ব্যস্ততা দেখিয়ে বলল, কেন? আবার কি? এক্ষুনি নিয়ে আসি। শায়না চলো। সে শায়নার হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে, তারপর বলল। তোমার স্নিকার্সগুলো কোথায়? শায়না দেখিয়ে দিল। তাসনুভা স্নিকার্সগুলো তার পায়ের কাছে এনে রাখলো, তারপর হাত ঝেড়ে বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল। কী ধরনের জুতো পরে চলে যাচ্ছিলে? শায়না নিজের পায়ের দিকে তাকাতে তাকাতে জুতোটা খুলে ফেললো। ফ্ল্যাট জুতো তার ভালো লাগে, তাড়াহুড়ো এটাই পেয়েছে, পরে নিয়েছে, কিন্তু বোরখার সাথে স্নিকার্স মানায়, পরতেও আরাম, তাড়াহুড়োই খেয়াল করেনি। এটা পরো, আমি শিওর ভাইয়া তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। কি চালাক! শায়না বিস্ময়ে চেপে স্নিকার্সটা পরে নিল। তাজদার এসে বলল। কি হয়েছে? চেইন। সে শায়নাকে টেনে নিয়ে গেল। সন্ধ্যা নেমে আসছে, চেইন পরে লাগাবে। জুতো খুলে যাবে। গাড়িতে উঠে যাবে এখন। আনোয়ার বেগম বললেন, ওই দেখো, বউ নিয়ে এই ভর সন্ধ্যায় কোথায় চলে যাচ্ছ? ডাক্তারের কাছে, এমার্জেন্সি। রসনারা বললেন। ডাক্তার পরশু দেখলো না? তিতলি এসে তাসনুবাকে বলল। আমাকে নিয়ে গেলে না কেন? তাসনুবা তার দিকে ফিরে একটা ঝাড়ি মারল। ননসেন্স তিতলি, তুমি ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি করবে? পাগল তুমি। তুমি পাগল, সব সময় ননসেন্স বলো। তুমি একদম সেন্সলেস। তিতলি বেয়াদবি করবে না। রসনারা পাশের রুম থেকে বললেন। তিতলি, তুমি আবারও তর্ক করছো বড়দের সাথে? আচ্ছা সরি সরি। তাসনুবা বলল। শাট আপ। তোমার সরির কোনো ভ্যালিউ নেই আমার কাছে। 1000বার সরি বললে সরির কোনো দাম থাকে না। তোমার সবার সাথে ঘুরতে ইচ্ছে করবে কেন? কেনই বা করবে? তুমি জানো না কোন সময় কোন কথাটা বলা উচিত? তুমি কি বাচ্চা মেয়ে? তিতলি কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আঙ্গুলে চুল পেঁচাচ্ছে। এই শাকচুন্নির জন্য কত কথা বলে শান্তি নেই। তৌসিফ তাদের পেছনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে রইল। তাসনুবা তিতলির চোখ অনুসরণ করে তার দিকে ফিরল। তৌসিফ বলল, তোর জ্ঞান দেওয়া শেষ হয়েছে? আমি জ্ঞান দিচ্ছি? তোমার এখানে কাজ কি? তৌসিফ এসে তার আর তিতলিকে মাথায় চড় বসিয়ে দিয়ে বলল, হাট, তোদের ঝগড়াঝাটের জ্বালায় গড়ে শান্তিতে একটু বসতে পারি না। তোদের জন্য বড় ভাই আর মেজো ভাই ঠিক আছে, ওরা থাকলে তোরা সিধা থাকিস। তিতলি তাসনুবার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল, উকি দিয়ে বলল, ঘরে বসে থাকতে কে বলেছে তোমাকে? এখন কি তোমার ঘরে বসে থাকার সময়? যাও বাইরে যাও, রোজগার করো, পয়সা কামাও। ঘরে বসে বসে চাঁদ চূড়ানো ধ্বংস করছো কেন? হুদাই জবাব দাও বৎস। তৌসিফের চোয়াল ঝুলে পড়ল। এখন ও বোনের পিছনে দাঁড়িয়ে কথা বলছে। তুই তো দেখি নাম্বার 1 বেল্টিবাজ, এখন ওর সাইডে চলে গেলি। তো কি তোমার মাথায় উঠে নাচতে বলছো? সারাক্ষণ মারো কেন আমাদের? তোমার বইয়ের সব চুল ছিঁড়ে ফেলবো আমরা। প্রতিশোধ নেব, প্রতিশোধ। তুমিও তো মেজো ভাইয়ের মতো লন্ডনে উড়াল দেবে। তখন তোমার বউকে আমি আর আপুই এমন মার দেব, ভাই রে ভাই, মার খেয়ে তোমার বউ ফিট ফিট করে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাবে। তৌসিফ কপাল চেপে ধরল। ভাই, আমি এই কাকে পকেট খালি করে চকলেট খাওয়াই। এত বড় দড়িবাজ তো বাপের জন্মও দেখিনি। তাসনুবা এতক্ষণ চুপচাপ ওদের তর্ক শুনছিল, এবার অধৈর্য হয়ে গর্জে উঠল। ভাইয়া তুমি আমাকে মারলে? তৌসিফ তার দিকে তাকিয়ে দ্বিগুণ গর্জে বলল, ধুর শালা, কোনো মুগ্ধতার আমলের মারলাম সেটা নিয়ে এখন প্রশ্ন করছে। এই ছাগল দুটোকে কাদের গলায় যে ঝোলাবো আল্লাহ।
বলতে বলতে সে সেখান থেকে সরে পড়ল। তাসনুভা অবাক হয়ে তিতলির দিকে চেয়ে বলল, তুমি ছোট ভাইয়াকে এখনো আচার চকলেট আনতে বলো? তুমি বড় হবে না কখনো? তিতলি দুপাশে মাথা নেড়ে বলল, না, আমি বড় হতে চাই না। ছোট থেকেই খেয়ে এসেছি, খেয়ে যাব। ছোট বোনের জন্য সবাই আচার চকলেট আনে। ইন্স নামাও। ইউ নো হোয়াট তিতলি, ইউ আর জাস্ট ডিসগাস্টিং। ওকে, আই লাভ ইউ। তিতলি, তার চিৎকার শুনে রসনারা চলে এলো, কিন্তু তিতলি তার আগে সেখান থেকে পালিয়েছে। সায়না গাড়ি থেকে নামতে উবু হয়ে জুতোর চেন লাগাতে লাগলো, কিন্তু পারল না। তাজদার এসে বলল, কি হলো নামো? সায়না জুতার দিকে তাকালো। তাজদারেরও চোখ নিচু করে তার জুতার দিকে তাকালো, তারপর বসে চেনটা লাগিয়ে দিয়ে হাত ধরে বলল, চলো। এখন কোথায় যাব? স্ট্রিট ফুড খাবো? সায়নার চোখ মুখ ঝলমল করে উঠল। তাজদার বলল, আমার মাথা খারাপ? সাথে সাথে সায়নার মুখ থেকে হাসি সরে গেল। না থাক, আজে বাজে জিনিস খাওয়া যাবে না। আর কয়েক মাসই তো। সূর্য পশ্চিম দিকে ধীরে ধীরে ঢলে পড়ছে। গাড়ি থেকে নামা মাত্রই গোধূলির আকাশ দেখে সায়না বলল, একদিকে কুয়াশা নামছে আর একদিকে সূর্য ডুবছে, দেখুন দেখুন। তাজদার পশ্চিম দিকে তাকালো, তারপর তার দিকে তাকিয়ে বলল, দেখলাম, মারতে কিছু কিনা, স্বাভাবিক। সায়না গাল ফুলিয়ে তাকালো। ধুর, এই লোকের সামনে কোনো কথা বলে শান্তি নেই। রাস্তার দুপাশে সারি সারি গাছ, বেশ চওড়া রাস্তার পাশের হাঁটার জায়গাটা সাদামাটি। কিছুটা পথ হেঁটে গেলে কয়েকটা দোকানপাট দেখা যাবে। সায়না জানতে চাইল, এখানে হাঁটতে এসেছি। তুমি চাইলে দৌড়তেও পারো, এমনকি ডান্সও। যা। মাথা দিয়ে তাজদারের বাহুতে ঘষা দিল সে। তাজদার শব্দ করে হেসে উঠল। সায়না তার শালটা পিঠের সাথে জড়িয়ে দুহাতে পাশে রাখতে রাখতে বলল, আপনি চাদর আনেননি? ঠান্ডা লাগবে কিছুক্ষণ পর। জ্যাকেটও তো পরেননি। চাদর আছে গাড়িতে, ওটা এখন নিয়ে নিন। এখনো ঠান্ডা লাগছে। পরে নেবে। না, এখন নিন। এত জড়াজড়ি পছন্দ না আমার। বলতে বলতে গাড়ি থেকে চাদরটা নিয়ে গায়ে জড়ালো। শান্তি? সায়না মাথা কাত করে জানালো। শান্তি? দুজনের পাশাপাশি কিছুটা পথ হাঁটলো। সন্ধ্যা নেমে এসেছে, প্রায় মাগরিবের আজান হচ্ছে। সায়না বলল, আপনার নামাজ? তাজদার ইশারায় সামনে দেখিয়ে দিল। একটা চায়ের দোকান, ঝকঝকে নতুন দেখাচ্ছে, মনে হচ্ছে নতুন খুলেছে। আগে তো এখানে দোকান ছিল না। সায়না বলল, আমি ওখানে বসবো? আরে না, চলো। সায়না ধীরে ধীরে হাঁটতে লাগলো। তাজদারের হাতের মুঠোয় তার হাতটা ধীরে ধীরে কুয়াশায় জড়িয়ে যাচ্ছে। চারিপাশ দেখতেও শান্তি লাগছে। চোখের সামনে অন্ধকার নেমে এলো। সায়না এবার মসজিদ দেখতে পেল, এই এলাকার সবচেয়ে বড় মসজিদটি। এই মসজিদের ব্যাপারে অনেক শুনেছে সে। তাজদার তাকে নিয়ে গেল মসজিদের গেটের সামনে। সায়না দেখলো মুসল্লিরা ঘাটে নেমে অজু করছে। সে ঘুরে ফিরে মসজিদের চারপাশটা দেখতে লাগলো। চারিদিকে আলো জ্বলে উঠে কেমন জৌলুস ফিরে পেয়েছে শীতের সন্ধ্যা। এবার আরো ভালো লাগছে সায়নার। ভেতরটা কেমন উৎফুল্ল হয়ে আছে। সে অনেকক্ষণ পরে তাজদারের দিকে তাকালো। আমি এখানে কি করব? এসে জানাচ্ছি, তুমি ওখানে গিয়ে বসো। মসজিদের পাশে যাত্রী ছাউনির কাছটায় সায়নাকে রেখে গেল সে। দুজন বৃদ্ধ মহিলার পাশে সায়না বসে রইল। তারা কৌতূহল ধরে রাখতে না পেরে জানতে চাইল, ও মেয়ে, ওটা তোমার জামাই? জি। বাড়ি কোথায়? পটিয়ায়। আর অনেকগুলো প্রশ্ন। নামাজ পড়ে মুসল্লিদের সাথে সাথে নামাজ পড়ে বের হয়ে এলো তাজদার। সায়না তাকে দেখা মাত্র দাঁড়িয়ে পড়ল। তাজদার কাছে আসতে সায়না ফিক করে হেসে ফেলল। তাজদারের কপাল কুঁচকে গেল। হাসছো কেন? আগে কপাল ঠিক করেন। করলাম। আপনি মসজিদে টুপি পরে চলে এসেছেন? তাজদার সাথে সাথে মাথায় হাত দিল। হেসে ফেলল সায়নার সাথে। তারপর সেটা খুলে পকেটে ভরে নিয়ে বলল, কিছু হবে না, ওখানে অনেক টুপি এমনিই পড়ে থাকে। তৌফিককে বলো 10টা দিয়ে যেতে। চলো। ডিজিটাল টুপি চোর। সায়না মজা করে বলল। তাজদার ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল। তুমি কত বড় চোর সেটা তো তুমি জানো না। সায়না অবাক হয়ে বলল, আমি কি চুরি করেছি? আজব। তাজদার আর কথা বলল না। সায়নার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল। বেশি কথা বলছো আজকাল। সায়না যেতে যেতে বলল, কি যেন বলবেন বলেছিলেন? তাজদার বলে উঠল, ও হ্যাঁ, তোমাকে এখানে কেন এনেছি? কেন? আমি লন্ডন থেকে ফেরার পর আব্বুদের সাথে এই মসজিদে এসেছিলাম। তুমি তখন আমাকে দেখা দিতে রাজি হচ্ছিলে না। আমি ফ্যামিলির সাথে ফাইট করেছি, আর আপনি আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছেন। ওইসব মনে পড়লে এখন মনে হয় একদম ইচ্ছা মতো দেই। সায়না তার মুখের দিকে তাকিয়ে কথা শুনতে শুনতে হাসলো। বলল, আচ্ছা, তারপর? তখন আমি এই মসজিদে এসে নিয়ত করেছিলাম, তোমাকে আমি যদি কোনোভাবে পেয়ে যাই তাহলে এই মসজিদে এসে
2 রাকাত নফল নামাজ পড়ব। তোমাকে একদিন এই মসজিদের সামনে নিয়ে আসব। নফল নামাজ পড়েছেন? তাজদার তার দিকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, অনেক আগেই আমি কথা দিয়ে কথা রাখি। অনেকবার এসেছি এই মসজিদে, যেমন ভাবে বলেছিলেন আমি কথা খেলাপের ওস্তাদ। শুকনো হাসি চাপা দিয়ে বলল। তারপর? তাজদার এবার রেগে গেল। তারপর তোমার মাথা বেকুব চণ্ডী। আজ নিয়ত করেছি পরের বার দেশে এলে জুনিয়রকে নিয়ে আসবো। তোমার এত হাসি পাচ্ছে কেন? পারো তো এটাই। শায়না তার বাহুতে মাথা হেলান দিয়ে বলল। আপনি বিয়েটা করার জন্য আর কি কি করেছেন? তাজদার রাগ দেখে তার হাত ছেড়ে দূরে চলে গেল। যেই মেয়ে কোনো কিছু সিরিয়াসলি নেয় না, তাকে এত কিছু বলতে ভালো লাগে না। খানিকটা গম্ভীর হয়ে গেল তার মুখ। শায়না তাকে চুপ হয়ে যেতে দেখে তার পিছু পিছু হেঁটে গিয়ে নিজে থেকে হাত ধরে ফেলল। তাজদার মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে, তারপর তার ধরা হাতের দিকে। শায়না ভ্রু নাচিয়ে বলল। আপনার রাগের ফ্যাক্টরিটা কোথায়? ঠিকানা দিন, একটা বোম মেরে আসি। তাজদার আরো গম্ভীর মুখে বলল। তুমি এসব পড়বে? আমি যখন তোমাকে পাওয়ার জন্য দোয়া করেছিলাম, তখন তুমি দোয়া করেছিলে আমি যাতে তোমাকে না পাই। হিম্মত থাকলে স্বীকার করো। শায়না মাথা দুলিয়ে বলল। স্বীকার করলাম। আপনিও এটা স্বীকার করুন যে আপনি আমার সাথে ছোটবেলায় এমন এমন কাণ্ড করেছিলেন যার জন্য আমি ওইরকম দোয়া করতে বাধ্য হয়েছিলাম। তাজদার তার সাথে আর কোনো কথা বলল না, শায়নাও না। সামনের একটা দোকান থেকে 1 প্লেট ভেলপুরি কিনে নিল তাজদার। সেখানকার ভেলপুরি রিভিউ পেয়েছিল তাসনুবার কাছ থেকে। শায়না খেতে পারবে, কোনো সমস্যা হবে না। শায়না বলল। আপনিও খাবেন? তাজদার চট করে তার দিকে তাকালো, তারপর শান্তভাবে বলল। না, দুটোই তোমার জন্য। শায়না মনে মনে খুশি হলো, কিন্তু লজ্জাও পেল তাজদার কেমন ভাবে তাকাতে দেখে। ধুর, সে মাঝে মধ্যে এমন কাজ করে বসে। সে খেতে খেতে তাজদারের দিকে বাড়িয়ে দিল। খান। তাজদার বলল। এইসব আমার ভাল লাগে না। শায়না বলল। আপনার কি ভালো লাগে সেটা একটু বলবেন? তাজদার আবারও তার দিকে ফিরে তাকালো। শায়না বলল। এত রাগ করেন কেন হুটহাট? কালকের পর আর রাগ করার জন্য আমাকে পাবেন? তোমাকে আমি কখনো পেয়েছি? শায়না হেসে ফেলল। না তো, বাচ্চাটা আকাশ থেকে টুপ করে পড়ে পেটের ভেতর ঢুকে পড়েছে। বলেই সে হাসতে লাগলো। তাজদার বেশি রেগে যাচ্ছে মনে হতে শায়না নিজেকে সামলে নিয়ে বলল। আচ্ছা বেশ, পরের বার দেশে এলে খুব ভাব জমাবো। হুম। ওইভাবে দরকার নেই আর। শায়না এবার চুপচাপ খেতে লাগলো, আর কোনো কথা বলল না। নিজেরটা শেষ করে তাজদারের হাতে থাকা প্লেটটা নিয়ে খাওয়া শুরু হলো। তাজদার মনে মনে ভাবলো কি পরিমাণ পেটুক হয়ে গেছে এই মেয়ে। শায়না তাকে জোরপূর্বক দুটো খাওয়ালো। খাওয়া শেষে তার খুব ঝাল করছিল। তাজদার দুটো হাওয়ায় মিঠাই কিনে নিয়ে এলো। শায়না বলল। আপনার রাগগুলো এই হাওয়াই মিঠাইয়ের মতো দেখতে, বিশাল, কিন্তু গালে দিলে টুক করে মিলিয়ে যায়। তাজদার কোনো কিছু বলল না। শায়না তার শালটা ভালো করে জড়ায়নি দেখে শালটা ভালো করে জড়িয়ে ইশারায় বোঝালো চুপচাপ তার সাথে হাঁটতে। আর কোনো কথা হলো না। তাজদার চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। শায়না গাড়িতে উঠলো না। তাজদার বেরিয়ে এসে তার হাত ধরতেই শায়না বলল। আমি জানি আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বের হননি। সরি, আর কোনো মজা করব না। তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল। শায়না তার পাঞ্জাবি দুহাতে ধরে টেনে এনে বলল। সিদ্দিকি মিয়া কি খুব রাগ করেছে? তাজদার অবাক চোখে তাকিয়ে বলল। আমার সাথে রাগ ছাড়াও অন্য শব্দ যায়, এইটা তোমার মাথায় আসে না কখনো? শায়না ঠোঁট গোল করে বলল। অভিমান? তুমি আসলে একটা। শায়না ঠোঁট কামড়ে বলল। আমি তো জানি আপনি আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছেন। কিছু জানো না? আমি ওই বাড়িতে অনেকদিন আছি, আমি বুঝতে পারছি কত কি ঘটেছে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় আপনি আমাকে পাওয়ার জন্য কতটা ডেসপারেট ছিলেন। তুমি এখনো ছোটবেলার ঘটনাগুলো মনে রেখে দিয়েছো। শায়না বলল। তার জন্য না হয় আরেকবার বিচ্ছেদ হবে। তাজদার চট করে তার হাত চেপে ধরে বলল। আবার? শায়না তার মুখের দিকে তাকিয়ে হাসলো, বিস্ময়ের সাথে বলল। আপনি সেই তাজদার সিদ্দিকী? আমার অবিশ্বাস লাগে। আমার কি মনে হয় জানেন, আমার প্রতি যেদিন আপনার ভালো লাগা তৈরি হলো, ওই দিনই অহংকারী তাজদার সিদ্দিকীর পতন তৈরি হয়ে গিয়েছিল। আমার পতন দেখে তোমার আনন্দ হয়েছিল খুব? না, ভয় হয়েছিল আপনি যদি ওটাকে নিজের বিজয় ভাবেন সেটা ভেবে। শায়না আর তাজদার বাড়ি ফিরেছে একেবারে ডিনার সেরে। বাড়ি ফেরা মাত্রই রসনা রাজেরা করলেন। কোথায় গিয়েছো দুজন? বাইরে কি ঠান্ডা। শায়না কি বলবে বুঝতে পারলো না। পেছন থেকে তাজদার বলল। ওখান থেকে রেস্টুরেন্টে গেছি, ডিনার করে তারপর ফিরেছি। ব্যাপারটা খুব সহজে সামলে নিল। শায়না তার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল। নিজেই ঝামেলা বাঁধি আবার নিজে ঝামেলা সামলাতে তাজদার সিদ্দিকীর ওস্তাদ।
একথা স্বীকার করতে হয়। ঘরে এসে বোরখা পাল্টে সে সোজা হয়ে শুয়ে পড়ল। এতটাই ক্লান্ত লাগছে যে আর কোনো দিকে তাকাতে ইচ্ছা করছে না তার। তাজদার এসে তাকে বার কয়েক ডাকলো। কোনো সমস্যা? শায়না মুখ দিয়ে অস্ফুট স্বরে আর্তনাদের মতো শব্দ করলো হালকা। তাজদার বলল, ওকে, তাহলে শুয়ে থাকুন। তার ফোনটা বাজছে, কল এসেছে। কল রিসিভ করে ফোন কানে চেপে ঘর থেকে বেরিয়ে গেল সে। শায়নার চোখে ঘুম নেমে এলো। তিতলি এসে দেখলো সে ঘুম, তাই ঘর থেকে বেরিয়ে গেল সে। আজ তার মন ভালো নেই। কাল সকালে ভাইয়া চলে যাবে। বাড়িটা কেমন গম্ভীর হয়ে আছে। সবাই এতদিন চেয়েছিল সে চলে যাক, ওখানেই সে ভালো থাকে। দেশে আসার পর থেকে এক একটা ঝামেলা আর বিপদ, কিন্তু যাওয়ার সময় ঘনিয়ে আসতে সবার মন খারাপ হচ্ছে। যেদিন প্রথম দেশে এসেছিল সেদিন সে কি আনন্দ, বাড়ি জুড়ে উৎসব লেগে গিয়েছিল। দিনগুলো কত দ্রুত চলে যায়। রওশনার আর আনোয়ারা বেগম বসে বসে পুটলি বাজছে একটার পর একটা। সবগুলো তাজদার সিদ্দিকীর সাথে যাবে। পুটলিগুলোতে হরেক রকমের শুকনো খাবার দাবার। শায়নাদের বাড়ি থেকেও অনেক কিছু এসেছে। রাত তখন 1:30 বা 2টা। হঠাৎ শায়নার ঘুম ভাঙল। গলা শুকিয়ে কাঠের মতো, শরীর ভারী হয়ে আছে। এক পাশে যেভাবে শুয়েছে সেভাবে এক নাগাড়ে ঘুমানোর কারণে ঘাড়ে চোট ধরে গেছে। সে কোনো মতে উঠে জগ থেকে পানি ঢেলে গলা ভিজিয়ে নিল, তারপর আবারও শুয়ে পড়ল। তাজদার সিদ্দিকী ঘরে নেই। এমনিতেই রাত করে ঘুমায় শায়না। ততক্ষণে এক গাদা ঘুম সেরে ফেলতে পারে। কুটকুট শব্দ করে জেগে জেগে কি করে শায়না নিজেও বুঝতে পারে না। মাঝে মধ্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেটা খুব কমই হয়েছে। শায়না সেসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে ঘরে কারো পায়ের শব্দ শুনতেই শায়না বুঝলো তাজদার সিদ্দিকী এসেছে। সে বুঝতে পারলো কিন্তু চোখ খুলল না। এভাবে আবারও ঘুমিয়ে পড়ল। তার ঘুমিয়ে পড়তে খুব বেশি সময় লাগে না, আবার ঘুম ভাঙতেও বেশি সময় লাগে না। আগে ঘুমের মধ্যে কিছু টের না পেলেও ইদানিং আশেপাশে কি হচ্ছে তা মোটামুটি টের পায়। তার ঘুমিয়ে পড়তে খুব বেশি সময় লাগে না, আবার ঘুম ভাঙতেও বেশি সময় লাগে না। আগে ঘুমের মধ্যে কিছু টের না পেলেও ইদানিং আশেপাশে কি হচ্ছে তা মোটামুটি টের পায়। অর্থাৎ আগের মতো ঘুম হচ্ছে না। সামনে হয়তো ঘুম আরও উঠে যাবে। আপাদের দেখেছে, এমনকি বড় ভাবিকেও দেখেছে। বাচ্চার জন্য কত রাত জাগতে হয়। কানে টুকটাক শব্দ আসছে। পাশ ফিরতে দেখলো তাজদার সিদ্দিকী এখনো বসা। এই লোক কি আজকে ঘুমাবে না? শায়না উঠে বসার চেষ্টা করলো। তাজদার তখনই তার দিকে তাকালো। ব্যাপার কি? শায়না তার সামনে রাখা ছবিগুলোর দিকে তাকিয়ে রইল ঘুম জড়ানো চোখে। এতগুলো ছবি কি করবেন? এখানে অনেক আছে, কয়েকটা নিয়ে যাব, তারপর ফ্রেমে বাঁধিয়ে নিও। বলেই সে এক এক করে ছবি বাছাই করতে লাগলো। শায়না শুয়ে শুয়ে তার কাজ দেখতে লাগলো। একটা ছবি হাতে নিতেই তাজদার বলল, দেখি কোনটা। সেই শায়নার হাত থেকে ছবিটা নিয়ে ফেললো। দেখলো কক্সবাজারের সমুদ্রে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটা। নুভা নয়তো আনিস তুলেছিল। ছবিটা সুন্দর। শায়নার শাড়ির আঁচল উঠছে, তাজদার সিদ্দিকীর প্যান্ট গোড়ালির উপর গুটানো। শার্টটা বাতাসে গায়ের সঙ্গে আরো ঘেঁষে বসেছে। এটা নেই? শায়না প্রশ্ন ছুড়ে দিল। এটা সুন্দর নয় বলছো? ভুল সময়ে তোলা ছবিটা। শায়নার মনে তখনকার বিশ্রী ঘটনাগুলো ঝলসে উঠছে বারবার। তাজদার সিদ্দিকীও আড়ালে দীর্ঘশ্বাসটা লুকিয়ে ফেললো। তবুও সে খেয়াল করলো শায়নার মন খারাপ হয়ে গেছে। নরম কণ্ঠে বলল, তোমার মন খারাপ হচ্ছে ওই সময়গুলোর কথা মনে করে? শায়না দুপাশে মাথা নাড়ল। আমাদের জীবনে হয়তো হাজারটা ভালো সময় আসবে, কিন্তু এই সময়গুলো নয়। তাই ওটাকে আফসোস বলা চলে। আফসোস হচ্ছে। তাজদার হাসলো। শায়না বিস্ময় নিয়ে তাকালো। হাসছে সে কিছু বলল না, তবে মনের মধ্যে উকি দিল কিছু প্রশ্ন। তাকে ওভাবে বিয়ে না করলে হতো না? একটু সময় দিতে পারতো না? বিয়েটা অন্যভাবেও তো করা যেত। তার নিজেরও অনেক ভুল হয়েছে। সে পালিয়ে না বেরিয়ে বলতে পারতো তার সময় চাই কিছুদিন। তাজদার সিদ্দিকী নিশ্চয়ই অপেক্ষা করত, কিন্তু সময় দিলেও কি তাজদার সিদ্দিকীর প্রতি কখনো মন বসতো? তাজদার সিদ্দিকী যা করেছে তা তো ভুলই। কি অদ্ভুত ব্যাপার স্যাপার, কেন এমন একটা মানুষের সাথে জীবনটা জড়িয়ে পড়ে? কি ভাবছো? এত ভেবে লাভ নেই। ক্যালকুলেশন করে তুমি কিচ্ছু মিলাতে পারবে না। শায়না তার দিকে তাকালো, কঠোরভাবে বলল, আপনি শুয়ে পড়ুন। তুমি টেনে টেনে শুকিয়ে দিলেই তো পারো। শায়না এবার হালকা হেসেই ফেলল। সবসময় সাজাবো? ঠোঁটের কন্যা টেনে হাসলো তাজদার সিদ্দিকী। ফাইজলামো করার জন্য তাহলে তো আরেকটা বিয়ে করতে হবে। শায়না তার কলার টেনে পাশে শুইয়ে দিয়ে তার বুকের উপর ঝুঁকে মুখের দিকে তাকিয়ে বলল, ভাই থামেন, আগে একটা মাত্র বউকে সামলান, তারপর ভেবে দেখবেন। তাজদার মাথার নিচে 2 হাত ভাঁজ করে রেখে বলল, তোমার কাছে অনেক কেয়ার পেয়েছি হাজবেন্ড হিসেবে, কিন্তু ওটা পাইনি। শায়নার চোয়াল ঝুলে পড়ল। বলে কি মিয়া? ওটা আবার কি? লাভ। লাভ। অ্যাঁ? তুমি অস্বীকার করবে? তুমি কখনো আমাকে পাগলের মতো ভালোবাসতে পারবে? শায়না থতমত খেলো। এক বাচ্চার বাপ হয়ে যাবে কিছুদিন পর, আবার খুঁজে পাগলের মতো ভালোবাসা? তাকে চুপ থাকতে দেখে তাজদার বলল, পারবে না।
তুমি আমার স্ত্রী হয়ে উঠেছ, স্ত্রীর দায়িত্ব পালন করছো ঠিকঠাক। হয়তো আমাকে কিছুটা নিছেও, কিছুটা ক্ষমাও করেছ। আল্লাহর কাছে আমার জন্য দোয়া চেয়েছো। এখনও চাও, এইটাও চাও আমি লন্ডনে যেন সুস্থভাবে ফিরে যাই, ওখানে গিয়ে ভালো থাকি, আমার কোনো বিপদ না হোক। এটা যে কোনো স্ত্রী চাইবে, তুমিও চাও, স্বাভাবিক। শায়না একের পর এক অবাক হচ্ছে, বুকের ভিতর কেমন ধরফড় করছে। হঠাৎ আপনি বাড়তি কথা না বলে প্লিজ ঘুমান। বলেই তাজদারের মুখের উপর হাত চাপা দিল সে। তাজদার তার হাতটা নিজের ঘাড়ের পেছনে রাখলো। শায়না তখন আরো কাছে এসে পড়েছে। এতদিন যা বলতে পারিনি আজ তা বলে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যা হয়তো তোমার বৃদ্ধকালে মনে পড়বে। পুরোপুরি ক্ষমা হয় কি হয় না আমি জানি না। আমি যা মানুষ, আমি হয়তো তোমার হাত পা ধরে ক্ষমা চাইব এমনও না। আমি জানি তুমি সেটা চাও না। এখন যখন তুমি রিমোটটা নিয়ে হাতে নিয়ে চ্যানেল পাল্টাও, তখন আমার নিজের ইচ্ছায় ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। তোমার হাতে খাওয়ার সময় ব্যাপারগুলো মনে পড়ে। তোমারও মনে পড়ে? শায়না চুপ। আমি জানি পড়ে। তখন নিশ্চয়ই তোমার খুব ঘৃণা হয়, তাই না? আমি জানি হয়, কিন্তু একটা কথা কি জানো, পৃথিবীর কিছু অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে। আমরা সবসময় আমাদের বিপরীত ধর্মীয় মানুষগুলোর প্রতি বেশি আকৃষ্ট হই। যেদিন আমি ডিসিশন নিয়েছিলাম তোমাকে বিয়ে করব, সেদিন গোটা রাত আমি নিজের সাথে যুদ্ধ করেছি। বারবার নিজেকে প্রশ্ন করেছি, তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হবে? আমি কোনো কারণ পাইনি, একটা কারণও না। এটাও ভেবেছি তোমাকে বিয়ে করতে না পারলেও আমার আহামরি কোনো ক্ষতি হবে না। আমি তোমার প্রতি অবসেসড, কিন্তু তোমাকে না পেলে সাময়িকভাবে কষ্ট হবে, পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু নিজেকে বোঝানোর পরও আমি নিজ সিদ্ধান্তে স্থির থাকতে পারলাম না। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি, আমি তোমাকে ভুলভাবে বিয়ে করেছি। কিন্তু এটাও মানতে কষ্ট হয় যে আমার জীবনের সবচেয়ে বড় ভুলভাবে এসেছো আমার জীবনে। আপনার কাল ফ্লাইট, আমরা কেন এইসব কথা বলছি? কি দরকার এইসব নিয়ে কথা বলার? দরকার আছে। তুমি আমাকে হাজারবার ভালোবাসা, কিংবা ওইটা যেটা বলে যা হলে মানুষ একে অপরকে ছেড়ে বাঁচতে কষ্ট পায়, মরে যায়, ওই ধরনের কিছু তুমি আমার জন্য এখন অবধি ফিল করো না। যেটা করো সেটা দায়িত্ববোধ, যত্ন, কর্তব্য। তুমি চেষ্টা করেছো কিন্তু হচ্ছে না। পৃথিবীতে কিছু কিছু ব্যাপার থাকে যা আমরা ইচ্ছে করলেই মনের উপর জোর খাটিয়েও পারি না। একটা মানুষকে আমি ভালোবাসতে চাইছি, কিন্তু আমার মধ্যে আসে দয়া, সহানুভূতি, দায়িত্ব। ভালোবাসাটা আসে না, তখন কষ্টের পরিমাণটা অনেক বেশি হয়। তখন অপরজন আমাকে ভালোবাসলেও সেটা আমরা নিতে পারি না। তোমার ক্ষেত্রেও ঠিক সেম। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। সব কথার এক কথা, তুমি চাইলেও আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, আর আমিও তোমার কাছে ক্ষমা চেতে পারবো না, কারণ তুমি সেটা চাও না। আমাদের এই সম্পর্কে চাই ক্ষমা, অনুশোচনা, ভুল স্বীকার, এইসব বেমানা লাগে। আমরা সেসব নিজেরাই নিতে পারছি না। কিছু সম্পর্কে এমনই হয় যেখানে যুক্তির কোনো মূল্য থাকে না। তাই বলছি, তুমি সব ভুলে যাওয়ার চেষ্টা করো না। তুমি ভুলে যেতে, ক্ষমা করতে এটা ব্যস্ত হয়ে গিয়েছে যে না নিজে আমাকে ভালোবাসতে পারছো, আর না আমি তোমাকে ভালোবাসি এটা সাবলীলভাবে নিতে পারছো। তোমার মনে হচ্ছে তুমি আমার কাছে ঋণী হয়ে পড়েছ, তাই নিজের উপর জোর খাটাচ্ছ। এটা ভুল হচ্ছে। তোমাকে ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসতে দাও প্লিজ। শায়না অবাক হয়ে গেল, এমন কথা সে কখনো শুনেনি। তাজদার সিদ্দিকী এ কথা বলছে। আমি আপনাকে কোনোদিন পাগলের মতো ভালো না বাসলে আপনার কষ্ট হবে না বলছেন? তাজদার সিদ্দিকের স্পষ্ট জবাব। না, হবে না। তুমি আমাকে এতটা ভালোবাসতে দাও যে যাতে তোমার নিজেরে কখনো মনে না আসে তুমি আমাকে ভালোবাসো না। যাকে পেটে নিয়ে ঘুরছি সে কি? ওই যে বললাম, একটা দায়বদ্ধতা, ওটাকে তুমি কখনো ভালোবাসার ডেফিনেশনে রাখতে চাচ্ছ, তখনই তোমার সব হিসেবে গন্ডগোল হয়ে যাচ্ছে। তুমি সব হিসাব করে ছেড়ে দাও, আমাকে জোর করে ভালোবাসার ক্ষমা করার চেষ্টা ছেড়ে দাও প্লিজ। দেখবে তোমার মনে সব অসুখ তাড়াতাড়ি সেরে গেছে। বকবক করতে করতে ঘুমিয়ে পড়ল সে। শায়নার মনে হলো এতদিনের এই তিক্ত সম্পর্ক, এই অদ্ভুত বিয়ে, পুরনো ঘৃণা আর না বলা কথার হিসেব আজ মিলে গেছে। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু তাজদার সিদ্দিকীর গালে এসে পড়ল। তাজদার সিদ্দিকী হার মেনে নিজের পরাজয় ঘোষণা করেও অদ্ভুতভাবে জিতে গেল। এত কিছুর পরও শায়না মমতাজ ভালোবাসতে অক্ষম, এটা প্রমাণ করে সে শেষ পর্যন্ত জিতে গেল। পরদিন সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাজদার সিদ্দিকী প্রস্তুত হয়ে বাড়ির উঠানে বের হয়ে এলো। উঠোন ঘিরে দাঁড়িয়ে আছে পুরো বাড়ির মানুষ। তাজদার সিদ্দিকী একে একে সবার সাথে কথাবার্তা বলে এলো। সাইদা বেগম আর আফসার সাহেবের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল শায়নার ব্যাপারে।
ঘন ঘন সায়নাকে দেখতে যেতে বলল। তারপর আবারও বাড়িতে এলো। রসনারাকে এসে জড়িয়ে ধরল। ছেলে জড়িয়ে ধরা মাত্রই রসনারা কান্নায় ভেঙে পড়লেন এ বাড়ির লোকের সামনে। ওনার কান্না দেখে বাকিদের চোখও ভিজে উঠল। একে দাদিমা ও বোন সবার কাছ থেকে বিদায় নিয়ে সে বলল। ঈশানাকে সবাই সমস্বরে বলে উঠল, ওকে নিয়ে চিন্তা করতে হবে না। রসনারা বললেন, ওকে দেখে রাখার মানুষের অভাব হবে না তাজ, আমরা তো আছি। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, সবাই আছে ওর জন্য, কোনো চিন্তা নেই, সবাই দেখে রাখবে ওকে। ও কোথায়? ঝিমলি বলল। কি যেন আনতে গিয়েছিল ঘরে। তাজদার নিজেই ঘরে চলে গেল। সায়না ড্রয়ার থেকে তার ঘড়িটা বের করে নিল। এটা সে শাওনকে দিয়ে কিনে আনিয়েছিল। ওই অ্যাক্সিডেন্টের পরে লজ্জা লাগছিল, ঘটা করে দিতে পারেনি। লজ্জা ভেঙে দিয়ে দেবে ভেবে ঘর থেকে বের হচ্ছিল, তখনই তাজদার সিদ্দিকী এসে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল। অপ্রস্তুত সায়না ভারসাম্য রাখতে না পেরে পিছিয়ে গেল 2 পা, কিন্তু হাত ছাড়তে পারল না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরল। তাজদার সিদ্দিকী তার 2 গালে অবিরাম চুমুখে বুকের ভিতর চাপা দীর্ঘশ্বাস গিলে বলল, চলে যাচ্ছি। সায়নার থুতনি স্থির হয়ে রইল। তার কাঁধে চোখ দুটো জ্বলছে, মনে হচ্ছে কেউ মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে চোখ দুটোতে। সে তাজদারের হাতে ঘড়িটা পুড়িয়ে দিল, বলল, সরি, এতদিন লজ্জায় দিতে পারিনি। আমাকে কত কিছু দিয়েছে, তার বদলে আমি। তার কণ্ঠস্বর কাঁপছে। তাজদার বলল, খুশি হয়েছি। জুনিয়রের যত্ন নিও। যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তাজদার দরজার কাছে গিয়ে আবারও থামলো। ফোন বের করে ক্যামেরা অন করে বলল, দাঁড়াও, একটা মেমোরেবল হাসো। সায়না অল্প করে হাসার চেষ্টা করলো। তাজদার কয়েকটা ছবি নিল, তারপর তার গলাটা টেনে দিয়ে ফোনটা পকেটে ভরতে ভরতে বেরিয়ে এলো। তারপর তার গালটা টেনে দিয়ে ফোনটা পকেটে ভরতে ভরতে বেরিয়ে গেল। তাদের গাড়িগুলো উঠোন ছেড়ে মিলিয়ে যেতে সায়না সবার পিছন থেকে সরে ধীরে ধীরে হেঁটে ঘরেই চলে এসে দরজা বন্ধ করে দিল। বিছানায় তাজদার সিদ্দিকীর পরা কাপড় চোপড়, বাড়িতে পরা জুতাগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা ঘর এলোমেলো হয়ে আছে। সায়না ঘরের আলো নিভিয়ে দিয়ে মেঝেতে বসে গেল। প্রায় সময় সে মেঝেতে শুয়ে থাকে। এভাবে ঘরের আলো নিভিয়ে এভাবে শুয়ে থাকতে কেন যেন তার ভালো লাগে। অনেকবার এমন হয়েছে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। তাজদার সিদ্দিকী এসে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে গেছে। আজ শুয়ে পড়ল না, তবে বসে রইল। গা দুলছে আস্তে আস্তে, কান্নায় ভিজে উঠল গাল, চোখ, বুক। নিজের ভেতরের সব কথাগুলো অশ্রু হয়ে বেরিয়ে আসতে চাইলো। ঠোঁট কাঁপছে, বুকের ভেতরটা কেমন দম বন্ধ হয়ে আসছে। নিজেকে সবসময় একাই মনে হয়েছে তার। তাহলে আজ আবার নতুন করে নিজেকে একা আবিষ্কারের কারণ কি? এয়ারপোর্টে শেষ বিদায়ের মুহূর্তে তাজদার তাসনুভাকে বলে গেল সায়নার প্রতিটা খবর তাকে জানাতে। তার শারীরিক অবস্থা কেমন, ডাক্তার কি বলেছেন, আর সায়না ঠিকমতো সব নিয়ম কানুন মেনে চলছে কিনা এসবের খোঁজ রাখতে। বিদায়ের আগে সে আনিসের সঙ্গে অনেক কথা বলল। শেষের দিকে বলল, তোর বিয়ে খেতে পারিনি, শাওনেরটা এসে খাবো। আনিস পিঠ চাপড় দিয়ে বলল, বিয়ে শাদির কথা অনেক দূর, ভালো থাকিস, সাবধানে থাকিস, ওখানে কিন্তু আমরা কেউ নেই। তাজদার তার সাথে কথা বলা শেষে রায়হানের সঙ্গে শেষবারের মতো কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল। ভাইকে শেষবার দেখে তাসনুবার চোখে কোণে খানিকটা ভিজে ভিজে উঠছিল। সেই মুহূর্তে আনিসকে দেখে তার মেজাজ সপ্তমে চলল। সে এগিয়ে এসে আনিসকে বলল, আনিস ভাই, আপনি আমাকে আসার সময় খোঁচা মেরেছেন কেন? আনিস ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো, কপাল কুঁচকে বলল, আপনি না তো কে, জরুরি কয়েকজন মানুষজন থাকলেই হয়ে যায়। এত কষ্ট করে এতজনকে এয়ারপোর্ট অবধি আসতে হয় না। কথাটা কেন বলেছেন আপনি? নিশ্চয়ই আমাকেই মিন করে বলেছেন। আনিস একটু অবাকই হলো। সব কথা গায়ে টানা কি মেয়ে মানুষের স্বভাব, নাকি শুধু এই মেয়েটার? কখন সে কি বলেছে সেটা নিয়ে এখন ঝগড়া করতে এসেছে আজব। তাসনুবা বলল, শুনুন, আপনি কথাটা আমাকে গাড়িতে দেখা মাত্রই বলেছেন। আমি গ্যারেন্টি দিয়ে বলবো আপনি আমাকেই মিন করে কথাটা বলেছেন। পুরুষ মানুষকে এত খোঁচাখুচি করা মানায় না। এসব ছেড়ে দিন, নইলে ভালো হবে না। আমি কাউকে ছেড়ে কথা বলি না আমাকে খোঁচা মারলে। আনিস বিরক্ত হয়ে সরে পড়ল। মেয়েটা ঝগড়ুটে, এটা প্রতিটা পদে পদে প্রমাণ করে নিজের মান সম্মান নিজেকেই বাঁচাতে হবে। তাই তর্ক না বাড়িয়ে সরে পড়াই ভালো। ফেরার পথে রায়হান একটা রেস্টুরেন্টের সামনে থামলো। সবাই মিলে নাস্তা করে তারপর বাড়ি ফিরে এলো। বাড়ির সবাই দেখলো গাড়ি থেকে সবাই নামলেও সে একজন নামলো না। সবার মন ভার হয়ে এলো। এয়ারপোর্ট থেকে এসে ড্রয়িং রুমে সবার গল্পের আসর জমে উঠলো। সবাই তাজদার সিদ্দিকীর কথা বলা বলি করে হাসাহাসি করছে। গরু কেনা নিয়ে বাচ্চাদের মতো সে কি রাগারাগি, আবার বউ রেখে চলে যেতে হচ্ছে বলে
ইনিয়ে বিনিয়ে সবার উপরই ক্ষোভ প্রকাশ। শায়না আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনল। এতদিন তার মনে হচ্ছে শুধু সেই বুঝতে পেরেছে বিষয়টা, অথচ সবাই ধরতে পেরেছে রাগারাগির কারণটা। মনে হচ্ছে এতদিন পর সবাই যেন মন প্রাণ খুলে কথা বলতে পারছে। এতদিন তাজদার সিদ্দিকী রেগে বসবে ভেবে সবাই আড়ালে ফিসফাস করেছে। কি আশ্চর্য, নিজেদের ছেলেকে তারা নিজেরাই এত ভয় পায়। এমন আশ্চর্যের কথা শায়না কোথাও দেখেনি। ভাই তো তারও আছে, মা বাবা ভাই বোনের সাথে তার ভাইদের এমন অদ্ভুত দূরত্ব, এমন লুকোচুরি সম্পর্ক তাদের পরিবারে ছিল না। তাহলে এই বাড়িতে এমন অদ্ভুত নিয়ম কেন? আফসার সাহেবও তখন বসেছিলেন সবার সঙ্গে। একটু গলা খাকারি দিয়ে বললেন, শানুকে আমি যদি এখন নিয়ে যাই বাড়িতে, জামাই চলে গেল, এখন যদি ও একটু বাড়িতে গিয়ে থেকে আসে তাহলে ভালো হবে বোধহয়। ওর মাও বলেছিল যে কথা শেষ হবার আগে তাসনুবা তৎক্ষণাৎ বলে উঠল, ইম্পসিবল কাকা, ভাইয়া আমাকে বলে গেছে শাইনাকে চোখে চোখে রাখতে। ওর কিছু হলে ভাইয়া আমাকে রেহাই দেবে না। আফসার সাহেব হালকা হেসে বললেন, জামাইকে আমি বলবো মা, সমস্যা কি? প্রথম বাচ্চা তো এমনিতেই মেয়ের বাড়িতেই হয়। তাসনুবা ভ্রু কুচকে বলল, এসব নিয়ম মানুষ বানিয়েছে। প্রথম বাচ্চা বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কোথাও হবে না, হসপিটালেই হবে। রায়হান শান্তভাবে বলল। তাস পৌঁছাক আগে, তারপর ওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আফসার সাহেব বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত। শুনলাম ওর নাকি সামনেও কোনো পরীক্ষা টরীক্ষা আছে। তাসনুবা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, ইনকোর্স পরীক্ষা। ওটা এখনো দেরি আছে, কোনো সমস্যা হবে না। ফাইনাল পরীক্ষা হবে বেবি আসার পর। আফসার সাহেব মাথা নেড়ে বললেন, মেয়েটা এত ঝুঁকি সামলাতে পারবে কিনা সেই চিন্তায় আছি। তাসনুবা মুখ শক্ত করে বলল, ওসব ভাবা উচিত ছিল বিয়ে দেওয়ার আগে। এখন ভেবে লাভ নেই, সব সামনে পরীক্ষা দিতেই হবে। ভাইয়া ওকে রেখে গিয়েছে পড়াশোনার জন্য। যাই চা নিয়ে আসি। চা না খেয়ে যাবেন না কাকা? আফসার সাহেব নরম হাসিতে বললেন, আছি মা, এখানেই আছি। তাসনুবা ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আনিস দরজার কাছে এসে উকি দিল। রায়হান বলল, ভেতরে আয়। আনিস একটু ব্যস্ত হয়ে বলল, আব্বাকে ডাকছে একজন, দেখা করতে এসেছে, একটু পাঠাও তো। আফসার সাহেব চমকে তাকালেন। কে এসেছে? চিনি না, তবে তোমাকে খুঁজছে। আবার কে এলো? বলে কৌতূহল নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। আনিসের পিছু পিছু বাইরে চলে গেলেন। ঠিক তখনই তাসনুবা চা নিয়ে ফিরে এলো। চারিদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কাকা কোথায়? রায়হান বলল, ওই তো আনিস এসে ডেকে নিয়ে গেল, কে যেন দেখা করতে এসেছে। তাসনুবা দাঁত কটমট করে ট্রেটা টেবিলে রাখলো। তারপর কিছু না বলে সেখান থেকে সোজা চলে গেল। পথে শায়নার সাথে দেখা হলো। শায়নাকে আগাগোড়া পরখ করে সে বলল, তোমার এখন হাসি খুশি থাকা উচিত। আমি জানি না তোমার সমস্যা কী, সারাক্ষণ এমন গোমরা মুখে থাকো কেন? তোমার প্রত্যেকটা আপডেট ভাইয়ার কাছে পৌঁছে যাবে। বি কেয়ারফুল, বেবিটা তোমার একার না। খাও দাও আর হাসি খুশি থাকো। এই সময়টা খুব রিস্কি। আর হ্যাঁ, পাশাপাশি বইপত্র খুলে পড়তে বসো। সামনেই তোমার ইনকোর্স পরীক্ষার ডেট আসবে হয়তো। শায়না চুপ করে তার কথা শুনলো। তারপর বলল, আমি কিছুদিন বাড়িতে গিয়ে থাকতে চাই। ওকে ফাইন, ভাইয়াকে বলবো। আপনার ভাই যেতে না দিলেও আমি যাবো, আমার এখানে ভালো লাগছে না এখন। ঝিমলি এসে বলল, ননদিনী, ওকে ছেড়ে দিন। ঘরে গেলে বরের কথা মনে পড়ছে, তাই বাপের বাড়ি চলে যেতে চাইছে, যেতে দিন। তাসনুবা বলল, আমি যেতে দেয় আর না দেয়ার কে? সে তার হাজবেন্ড, সাথে কথা বলে নিক সে, ব্যাস। বলেই চলে গেল সেখান থেকে। ঝিমলি শায়নার পিঠ চাপড়ে বলল, যাও যাও, বেরিয়ে এসো। আমার দেওর কিন্তু এমনি এমনি নিয়ে যেতে চাইনি। তিতলি হঠাৎ এসে বলল, এই শাইনা, থুকু ভাবি, তুমি তোমার গায়ে হলুদের শাড়িটা আমাকে দেবে প্লিজ? আমি একটা বিয়ের দাওয়াতে যাব, ওটা পরেই যাব। শায়না হালকা হাসলো, মাথা নাড়িয়ে বলল, নিও। কথাটা শেষ হতে এই তাসনুবার কণ্ঠ ভেসে এলো পিছনের দিক থেকে। হোয়াট? তিতলি চমকে পেছনে ফিরে তাকালো। তাসনুবা সবার সামনে এসে দাঁড়ালো। অবাক হয়ে বলল, তুমি কোথাও যাচ্ছ না বিচ্ছু মেয়ে? তুমি কোথাও যাচ্ছ না বিচ্ছু মেয়ে? তোমাকে নিয়ে আমি বিয়েতে যাব, সেটা তুমি ভাবলে কি করে? তিতলি কাঁদো কাঁদো গলায় বলল। মুক্তা আপার বিয়েতে আমি যাব না। তাসনুবা ঠান্ডা গলায় বলল, নো, অনলি মি। তিতলি গজগজ করে উঠল। মুক্তা আপার বিয়েতে আমি যাব না? তুমি একদম বেশি করো। আমি এখনই আম্মুকে গিয়ে বলে আসবো। সব সময় আমার সঙ্গে এমন করো। আমি বিয়েতে না গেলে তুমিও যাবে না, তোমাকে কোথাও নিয়ে যাওয়া না কেউ। আমি যেতে না পারলে সব উল্টাপাল্টা করে দেবো। আম্মু, আম্মুই।
চিৎকার করতে করতে সে দৌড়ে গেল মায়ের ঘরের দিকে। ঝিমলি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই দুটোকে কখন যে বিয়ে দেব, সারাক্ষণ একে অপরের পেছনে লেগেই থাকে। তাসনুবা তিরিক্ষি গলায় বলল। তুমিও এখন এইসব কথা বলছো? ঝিমলি জবাব দিল। আচ্ছা বাদ দিন, যান নিজের কাজে যান। তাসনুবা যেতে যেতে আবার থেমে ফিরে বলল, তুমি একটু ঘরে এসো তো, কিছু কথা আছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাসনুবা চলে গেল। ঝিমলি তখন শায়নার দিকে ফিরে নরম গলায় বলল, যাও খেয়ে এসো, মন খারাপ করো না। খেয়ে দিয়ে রেডি থেকো, পর কিছুক্ষণ পর ফোন করবে। বলেই সে চলে গেল। তাসনুবার সঙ্গে ঝিমলির দারুণ বোঝাপড়া, কিন্তু শায়নার সঙ্গে সম্পর্কটা এখনো একদম জমেনি, হয়তো কোনোদিনও হবে না। তাসনুবা শায়নাকে পছন্দ করে না, শায়নাও তাকে করে না। শায়না খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বসে রইল, কখন তাজদার সিদ্দিকী ফোন করবে, কিন্তু তাজদার সিদ্দিকী ফোন করলো না। সন্ধ্যা 7:30, কিন্তু শীতের কারণে মনে হচ্ছে যেন মাঝরাত। ঘন কুয়াশায় একটা ভারী চাদর গ্রামকে একেবারে মুড়িয়ে রেখেছে। আকাশ থেকে ঠান্ডা ধোয়ার কুণ্ডলির মতো নেমে আসা এই কুয়াশা দূর দূরান্তের গাছপালা বাড়িঘর সব আবছা ছায়া ছায়া মনে হচ্ছে। উঠোনের বৈদ্যুতিক আলোটিও ম্লান কুয়াশার কারণে তার তেজ হারিয়ে ফেলেছে। চারিদিকে গভীর নিস্তব্ধতা। এই ঠান্ডায় ঝিঝি পোকার ডাক থেমে গেছে, শুধু মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে ভেসে আসা হিমেল বাতাসের সাই সাই শব্দ নারিকেল গাছের পাতার ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। পথের ধারে কুকুরের দীর্ঘ ডাক নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলল। শায়না বারান্দায় এসে দাঁড়িয়েছে। উঠোনটা নীরব। আজ কেউ ব্যাডমিন্টন নিয়ে নামেনি। তৌসিফও আজ বাড়িতেই ছিল না সারাদিন। এয়ারপোর্ট থেকে ফিরে কোথায় যেন গিয়েছে আর ফেরেনি। তাসনুবা তিতলির মধ্যে আবারও ঝগড়া লেগেছে। দুজনের চেঁচামেচি ভেসে আসছে। বিকেলে রসনারা তিতলিকে একটা চড় দিয়েছিল, সেই চড় খেয়ে তিতলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এখন ঘুম থেকে উঠে আবারও কাঁদতে বসেছে বোধহয়। বিয়েতে সে যাবে, তাসনুবাও তাকে নিয়ে যাবে না বলে দিয়েছে। সে এক কথার মানুষ। শায়না ওদের ঝামেলার মধ্যে আর গেল না। তৌসিফ ভাই অথবা বড় ভাই কেউ এলেই ওদের ঝগড়া থামবে, এর আগে অসম্ভব। তাজদার সিদ্দিকী থাকা অবস্থায় এদেরকে ভাবে ঝগড়া করতে দেখেনি সে। থামার নাম নেই। বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে শায়নার পা অবশ্য এলো। একঘেয়েমি কাটাতে সে পাশ থেকে কাঠের চেয়ারটা টেনে টুনে বসলো। হঠাৎই মনে হলো এই নির্জন বারান্দায় একটা বই এনে পড়লে মন্দ হয় না। ঘরের চার দেয়ালে দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু ঘরের ভেতরে গিয়ে বই খোঁজার চিন্তা আসতেই শরীরে অলসতার ঢেউ লাগলো। এই সামান্য ঝক্কি আর ক্লান্তির কারণে এতগুলো দিন একটা বই খোলা হয়ে ওঠেনি। এই বই কবে শেষ করবে, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিবে, এই চিন্তাগুলো তাকে ভারাক্রান্ত করে তুললো। আবারও কোনো রকমে একটা বইয়ের দিকে হাত বাড়াতেই ঘটল বিপত্তি। বইয়ের তাক থেকে গড়গড় করে একরাশ বই মেঝেতে আছড়ে পড়লো। শায়নার ডান পায়ের কাছে এসে পড়লো একটা মোটা বাঁধায়ের বই। আঙ্গুলটা টনটন করে উঠল। অসহ্য ব্যথা। প্রচণ্ড শব্দের মধ্যেও তার কানে ঠিকই এসেছে ফোনের ভাইব্রেশনের মৃদু গুঞ্জন। চমকে উঠে সে ফোনের দিকে তাকালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ফোনের কাছে গিয়ে দ্রুত রিসিভ করলো ভিডিও কল। ব্যথায় কপাল তখনও কুচকানো। হালকা এলোমেলো কিছু শব্দ কানে এলো। ধীরে ধীরে দেখা গেল একটা পরিচ্ছন্ন ঘর। ম্লান আলোয় ভাসছে। টেবিলের উপরে কফি মগ, খোলা ল্যাপটপ, কিছু নোটবুক, একটা ঘড়ি, পেন, তারপর মাথা ভর্তি ভেজা এলোমেলো চুল, তারপরে তাজদার সিদ্দিকীর মুখ। শায়না বড়সড় একটা শ্বাস ছাড়লো। আসসালামু আলাইকুম। গম্ভীর শান্ত স্বরটা ভেসে এলো সাথে সাথে। ওয়ালাইকুম আসসালাম। হাই, কি খবর? শায়নার চোখ বারবার নিজের পায়ের দিকে চলে যাচ্ছে। আঙ্গুলটা টনটন করছে ব্যথায়। তারপর হঠাৎ সচেতন হয়ে ক্যামেরাটা ঘুরিয়ে নিল। সে চুল ঠিক করলো, মাথার ওড়নাটা গুছিয়ে নিয়ে তারপর ক্যামেরার অ্যাঙ্গেল সামলে তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। ওদিকে তাজদার একটু ঝুঁকে কি যেন একটা কাজ সেরে আবারও ক্যামেরার দিকে মুখ তুলল। শোনা যাচ্ছে? শায়না বলল। জি, এতক্ষণ লাগলো কেন? তাজদার হালকা ক্লান্ত স্বরে উত্তর দিল। একটা ঝামেলায় পড়েছিলাম। আব্বু আর ভাইয়ের সাথে কথা বলে তারপর তোমাকে ফোন দিচ্ছি। শায়না চুপ। কি বলবে খুঁজে পেল না। ফোনে কথা বলার সময়ও কথা জোটে না তার। ভিডিও কলে তো আরো জটিল ব্যাপার স্যাপার। তাজদার কফির মগ তুলে একটা চুমুক দিল। বাড়িতে কি অবস্থা? সবাই টেনশন করছেন আপনার ফোন না পেয়ে। সবাই মনে হয় ভেবেছে প্লেনটা নিয়ে গায়েব হয়ে গেছে, কারণ আমি যেখানে, ঝামেলা সেখানে। শায়না হেসে ফেললো হালকা করে মাথা নেড়ে। তাজদার জানতে চাইল, মামারা বাড়িতে গিয়েছিল? না, এয়ারপোর্ট থেকেই চলে গিয়েছিল। বড়াবু অনেক বলেছিলেন কিন্তু রাজি হননি। কফি কে বানিয়ে দিয়েছে? প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে যেতে শায়না বুঝলো ভুল কথা বলে ফেলেছে, কিন্তু প্রশ্নটা ফিরিয়ে নেওয়ার আগে তাজদার সিদ্দিকী গুরুতর ভঙ্গিতে বলল, এখানকার বউ? শায়না ঠোঁটের কোণে জোর করে হাসি টেনে বলল, ভালোই তো। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করলো। তারপর চেয়ারে গা এলিয়ে ডানে বামে দুলতে দুলতে, লিসেন ইসেন মমতাজ, আমি রান্নাবান্না কাটাকাটি সব পারি। তুমি অলরাউন্ডার একটা হাজবেন্ড পেয়েছো, শুক্রিয়া আদায় করো।
দেশে থাকতে বলেননি কেন? আপনার হাতের রান্না খেতে পারতাম। অসম্ভব, এখানে এলে রান্না করে খাওয়াতে পারি, দেশে নট পসিবল। সায়না বলল, কি কামচোর, দেশে এলে পানিটাও ঢেলে খায় না মা বোনের সেবা নেয়ার জন্য। কি পাষাণ তুমি, ওখান থেকে আমাকে কামচোর ডাকছো, আর আমাকে এত কাজ করে খেতে হবে, এটা চিন্তাও একবার করছো না? সায়না গালে 2 হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আপনার লন্ডন ওয়ালি আছে না, ওনাকেই বলুন রান্না করে খাওয়াতে। পারলে এক্ষুনি বলুন আপনার ভেজা চুলটাও মুছে দিতে। ভেজা চুল মুছে দেওয়ার মতো ক্যারিং বউ আমি বাংলাদেশে পাইনি, এখানে পাবো এটা ভাবা বিলাসিতা। আপনি এত নির্যাতিত পুরুষ মানুষ ভাবতেই তো খারাপ লাগছে আমার। ইস, তাজদার সিদ্দিকীর কপাল কুঁচকে এলো, চেহারা ম্লান হয়ে এলো। আচ্ছা ফোন রাখি, আবার করব। সায়না ঠোঁটের কোণায় হালকা হাসির রেখা টেনে বলল, আপনি চাইলে রেখে দিতে পারেন, আমি এখন রাখতে চাই না। তাজদার সিদ্দিকীর কপাল আরো কুঁচকে গেল। কেন, তুমি কি আমার লন্ডনওয়ালি? বউয়ের সাথে আমি কি করছি তা দেখতে চাও? মন্দ হবে ননসেন্স। সায়না শব্দ করে হেসে উঠে বলল, না, আমি তো কাউকে ভালোবাসি না। দেখি কে কেমন বেশি টেসে উল্টায় ফেললে। তাজদার সিদ্দিকী চেহারার রং পরিবর্তন এবার স্পষ্ট হয়ে উঠল। আমি রাখছি, আই হ্যাভ এ ইমার্জেন্সি ফোন কল। সায়না ঠোঁট কামড়ে হেসে বলল, ওকে। সে হাসতে লাগলো। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে। তাজদার সিদ্দিকী মুখ গম্ভীর করে কল কেটে দিল। সায়না টেবিলে মাথা ফেলে হাসতে লাগলো। সায়না টেবিলে মাথা রেখে বসেছিল। তিতলি কিছুক্ষণ পর এসে বলল, এই ভাইয়া তোমাকে ফোন করেছে, আব্বুকে নাকি করেছে? সায়না মাথা তুলে তার দিকে তাকালো। তিতলি বলল, এ কি, চোখে পানি কেন আবার, হাসছো? সায়না তাকে সবটা খুলে বলল। তিতলি গাল ফুলিয়ে বলল, আমার ভাইয়া তোমাকে ওখানে গিয়ে অনেক মিস করছে, আর তুমি মজা নিচ্ছ। সায়না বলল, আমাকে খোঁচালে আমিও খোঁচাতে জানি। আমাকে বলে কিনা এখানকার বউ কফি বানিয়ে দিয়েছে, নিজেই আমাকে খোঁচায়, আর আমি কিছু বলে গাল ফোলায়। তিতলি বলল, তাই বলে তুমি মজা নেবে, বলবে আই মিস ইউ হানি। সায়না তার কথা শুনে হাসতে লাগলো। তিতলি বলল, চা নিয়ে আসি। অল্প করে। সে গান গাইতে গাইতে ঘর ছাড়লো। ও কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী। দু চোখে ঘুম নাই রে আমার দু চোখে ঘুম নাই রে। তাসনুবা ঘর থেকে তার গানের গলা শুনে ঘর থেকে বেরিয়ে এসে ডাকলো। তিতলি, তিতলি গান থামিয়ে তার দিকে তাকালো। কি হয়েছে? এসব কি ধরনের গান গাইছো তুমি? তিতলি অকপটেই বলল, অবিবাহিত সঙ্গীত। ওটা চয়েস, তোমার লজ্জা করছে না এসব গাইতে? তিতলি সরাসরি বলল, না, লজ্জা করছে না। মনটা আমার উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। বিয়ের লগন এলো রে, বিয়ের লগন এলো রে। তাসনুবা রেগে গিয়ে চিৎকার করে ডাকলো, ছোট ভাইয়া দেখো তিতলি কি সব গান গাইছে। আম্মু, আব্বু। সায়না ঝিমলি দুজনে এসে পড়লো। তার চিৎকার শুনে ঝিমলি বলল, এরা দুজন আজ কি শুরু করেছে? তৌসিফ সবে মাত্রই বাড়ি ফিরেছে গোসল করার জন্য, গলায় তোয়ালে জড়িয়ে ওয়াশরুমে যাচ্ছিল। ঠিক তখনই তাসনুবার চেঁচামেচি শুনে বেরিয়ে এলো। বিরক্ত হয়ে বলল, কি হয়েছে তোদের জ্বালার গড়ে এসে শান্তি নেই, সমস্যা কি? দুটোকে ঘাড় ধরে বের করে দেব। তাসনুবা তিতলিকে দেখিয়ে বলল, ও অসভ্যের মতো গান গাইছে। তো গাক, তোর কি? সারাক্ষণ চিল্লাচিল্লি ছাড়া কিছুই পারিস না? জাফট। বলেই বিরক্ত হয়ে চলে যেতে লাগলো সে। তিতলি তাসনুবাকে মুখ ভেঙচিয়ে আবারও গানটা গাইতে লাগলো। ও কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী। দু চোখ ঘুম নাই রে, আমার দু চোখে ঘুম নাই রে। গানটা শুনে তৌসিফ থেমে গেল। ঘাড় ফিরিয়ে তাকাতে তিতলি তাকে দেখা মাত্র জিভে কামড় দিয়ে পালাতে যাচ্ছিল। তার আগে তৌসিফ জুতো খুঁজে নিয়ে তার দিকে ছুঁড়ে মারল। তিতলি বাপ বাপ বলে পালিয়ে গেল, অভিশাপ দিয়ে গেল। তস্তিপে তোর জীবনে বিয়ে হবে না। তাসনুবা বান্ধবীর বিয়েতে এসেছে। অনুষ্ঠান হচ্ছে শহরের একটা নামিদামি ক্লাবে। আজ গায়ে হলুদ সে একাই এসেছে, তিতলিকে নিয়ে আসেনি। আসার সময় তিতলি অনেক কান্নাকাটি করেছে, তারপরেও আনেনি। তিতলি খুব ছটফটে, তাকে সারাক্ষণ চিন্তায় থাকতে হবে তাকে নিয়ে, তাই নিয়ে আসেনি। যে কোনো অনুষ্ঠানে গেলে তিতলি একটা না একটা ঝামেলা বাঁধাবে। তাছাড়া রাত বেশি হয়ে গেলে তাকে থেকে যেতে হবে এখানে। তিতলির সাথে থাকলে এক্সট্রা ঝামেলা। তিতলিকে নিয়ে আসেনি বলে মুক্তার মা, মুক্তার ছোট বোন তাসনুবার উপর রেগে গেছে। ওদের কথা শুনে তাসনুবার মনে হলো তিতলিকে নিয়ে আসা উচিত ছিল।
তৌসিফ খুব ব্যস্ত ছিল, তাই সেও আসতে পারেনি। কাল বিয়েতে আসবে সে আর রায়হান। তাসনুবা ভাবলো কাল ভাইয়াকে বলবে তিতলিকেও নিয়ে আসতে। আনন্দ হই হুল্লোড়ের মধ্যে তিতলির কথা বারবার মনে পড়ছে তার। বাড়িতে ফোন করবে কিনা ভাবতে ভাবতে আর ফোন দিল না। গায়ে হলুদের অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হয়েছে। যেহেতু শীতের রাত, সেহেতু দূর দূরান্তের আত্মীয় স্বজন ভোর রাত অব্দি ক্লাবে থাকতে পারবে না, তাই তাড়াতাড়ি কেক কেটে অনুষ্ঠান শুরু হয়েছে। নিচতলায় খাওয়া দাওয়া হচ্ছে, দোতলায় বউকে স্টেজে বসানো হয়েছে, কেক কাটার ছবি তোলা হচ্ছে। তাসনুবা আর তার বাকি বান্ধবীরা সবাই একসাথে শাড়ি পরেছে, বউয়ের লেহেঙ্গার সাথে ম্যাচ করে। শাড়ির রং গাঢ় সবুজ আর লাল খয়েরি, ব্লাউজ সবুজ, তবে বেশ কাজ আছে হাতায়। কাঁচা ফুলের গহনা পরেছে সবাই। তাসনুবা গলায় কিছু পরতে পছন্দ করে না, তাই শুধু কানের টানা দুলটাই পরেছে। হাতে অবশ্য চুড়ি পরেছে, শাড়ির সাথে ম্যাচিং করে। কেক কেটে বান্ধবীদের সাথে গ্রুপ ছবি তোলার পর মুক্তার সাথে তাসনুবা বিয়ের শাড়ির রং নিয়ে বেশ তর্কাতর্কি জুড়ে দিল। মুক্তা শেষমেশ লাল শাড়ি কিনেছে তার বরের পছন্দে। কথা ছিল কোনো লাইট কালারে শাড়ি কিনবে, তাই সব বান্ধবীরা মিলে গাউন কিনেছিল শাড়ির সাথে, ছবিতে ভালো দেখায়। কিন্তু সব গোলমাল হয়ে গেল। তাসনুবা নাক সিটকে বলল, তুমি বলেছিলে লাল রঙের শাড়ি তুমি জীবনেও কিনবে না, তাহলে? সারা হাসি চাপা দিয়ে বলল। নোভা বাদ দাও না। জ্যোতি বলল, তোমার বিয়েতে আমরা ম্যাচিং গাউন পরবো, এবার এসব বাদ দাও তো। জ্যোতি হেসে বলল, নোভা কাল তোমার সাথে ছবি তুলবে না মুক্তা, দেখে নিও। বলতে বলতে তারা হাসছে একসাথে। এক একজনের এক এক কথা শুনে তাসনুবা অবাক হচ্ছে। সে বলল, এত হাসাহাসির কি আছে? লাল পরবে নাকি অন্য কালার, দ্যাটস হার চয়েস, কিন্তু আমাদের মিথ্যে বলার কি দরকার ছিল? মুক্তা হতাশ হয়ে বলল, আমার কি করার ছিল বলো তো? তোমাদের জিজুই এমন বলেছে, ওনার নাকি লাল পছন্দ। দেখো তোমার বড় যদি চায় লাল শাড়িতে তোমাকে বউ সাজে দেখতে, তখন তোমারও ইচ্ছে করবে লাল পরতে। তাসনুবা নড়ে চড়ে বসে বলল, কেন আমাকে বরের পছন্দের শাড়ি পরতে হবে কেন? আমার বিয়েতে সব আমার চুজ করা জিনিস থাকবে। আশ্চর্য, বর কি আমাকে কিনে নিয়েছে? বিয়ের দিন থেকে যদি এই অবস্থা হয় তাহলে পরে কি হবে? সব তার পছন্দের কাজ করতে হবে, এটা কেমন না? আচ্ছা দেখবো আমরা, তোমার বিয়ে এখনো বাকি আছে, দেখবো। দেখে নিও। সে গা মুচড়ে সরে গেল সেখান থেকে। মুক্তা ডেকে বলল, তোমাদের জিজু আসছে, ঝগড়া আজকেই সেরে নিতে পারবে। তাসনুবা কপাল কুঁচকে বলল, কখন আসছে? এসে পড়বে এক্ষুনি। রাত 1:30টার ঘরে। এই ক্লাব থেকে গাড়িতে করে প্রায় 20 মিনিটের পথ গেলে বরপক্ষের ক্লাব। তারা জানিয়েছে কয়েকজন বন্ধু বান্ধব সহ বর আসতে চায়নি। মুক্তা জোর করেছে বলেই আসতে হলো। তাসনুবা সব শুনে বলল, তোমার বর আসছে শুনে খুশি হতে পারছি না, সরি, কারণ আমি ফিতা কাটার দলে নেই, ওসব আমার কাজ নেই। তার বান্ধবীরা সবাই হেসে ফেলল একসাথে। তোমরা হাসছো কেন আজও? মুক্তা বলল, আমরা ভাবছি অন্য কথা। কি কথা? তোমাকে আজকে যা লাগছে, বরের অবিবাহিত বন্ধু কেউ যদি থাকে তাহলে তো। তাসনুবা তাকে থামিয়ে দিয়ে বলল, বিয়ে বাড়িতে এসে প্রেমে পড়ার মতো চিপ ব্যাপার স্যাপার এখনো হয়? মুক্তা হাসি থামিয়ে বলল, আচ্ছা বাদ, তোমার সাথে আমি আর কোনো কথা বলছি না। বাকিরা সবাই হাসছে। তাসনুবা এদিক ওদিক তাকিয়ে ক্যামেরাম্যানকে ডাকলো হাত বাড়িয়ে, তারপর মুক্তাকে বলল, তোমরা একটু নিচে নামবে, আমি একা কিছু ছবি তুলবো। মুক্তা বলল, আসো সবাই মিলে গ্রুপ ছবি তুলি। অনেক তুলেছি, এবার আমি একা কিছু ছবি তুলবো, প্লিজ নামো। সবাইকে স্টেজের দিকে নামিয়ে ছাড়লো সে। তারপর একা একা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে লাগলো। ক্যামেরাম্যান তৌসিফ হলে এতক্ষণে তার দিকে ক্যামেরা ছুড়ে দিয়ে পালাতো। ছেলেটা অল্প বয়সী। তাসনুবাকে রাগে দেখে কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। জেনি এত ছবি তুলতে দেখে শেষমেশ বলল, নোভা মনে হচ্ছে আজ তোমার বিয়ে। তাসনুবা সাথে সাথে বলল, আবার এটা বলে বসো না যে বড় আসবে কিছুক্ষণ পর। ক্যামেরাম্যান হঠাৎই ক্যামেরা নিয়ে ছুটছে। তাসনুবা হাত বাড়িয়ে ডাকলো, আয় সমস্যা কি? ক্যামেরাম্যান ছুটতে ছুটতে বলল, বর এসেছে। বান্ধবীরা সবাই একসাথে তাসনুবার দিকে তাকালো। দেখেছো, আমাদের কথা মিলে গেল। তাসনুবা শাড়ি ধরে স্টেজ থেকে নামতে নামতে মুক্তাকে বলল, তোমার বর এসেছে, যাও নিচে যাও। মুক্তার কাজিনরা সবাই মুক্তাকে নিচে নিয়ে যাওয়ার জন্য এসেছে। সবাই তাকে নিয়ে চলে যাচ্ছিল। সারা জিজ্ঞাসা করলো, নোভা যাবে না? তাসনুবা চেয়ারে বসে ছোট্ট একটা আয়না মুখের সামনে ধরে ঠোঁটে লিপস্টিক দেখতে দেখতে বলল, নো। মুক্তা বলল, আরে এসো জেনি, ওকে টেনে নিয়ে এসো।
জেনি তাই তাই করলো। তাসনুবাকে ধরে নিচে নিয়ে গেল। মুক্তার বর আর বরের বন্ধু বান্ধবকে ঘিরে মুক্তার ভাইয়ের কাজিনদের উত্তেজনা শেষ নেই। সবাই ফুল আর গ্লসি স্প্রে ছুটছে, শীষ বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সাথে ফুল ভলিউমে গান তো বাচ্চা একের পর এক। তাসনুবা এক পাশে দাঁড়িয়ে রইল। চুলে ফুলের পাপড়ি কিংবা স্প্রে পড়ুক তা সে চায় না, এসব তার কাছে বিরক্তিকর লাগে। বর আর বরের বন্ধুদের উপর গ্লসি স্প্রে ছুঁড়েছিল সবাই মিলে। বরের বন্ধুদের একজনের চোখে গিয়ে পড়ায় সেখানে গুঞ্জন উঠতেই সাথে সাথে ফুল আর স্প্রে ছোড়া বন্ধ হয়ে গেল। তাসনুবা এবার জেনিদের কাছে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় কেউ একজন পেছন থেকে তার চুলের উপরে গাঁদা ফুলের পাপড়ি ছুঁড়ে মারল এক গাদা। তাসনুবার পুরো মাথা ভরে গেল। ঘাড় ফিরিয়ে থালা হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ঝাড়ি মারল সে। এই মেয়ে, মেয়েটি ভয়ে ভয়ে বলল। তাসনুবা ভদ্রলোকের দিকে তাকাতে ভদ্রলোকও এক চোখে টিস্যু চাপতে চাপতে ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। পরনে গোল্ডেন রঙের পাঞ্জাবি। তাসনুবার চোখ জোড়া ধীরে ধীরে বড় হয়ে এলো। কপাল কুঁচকে ফেলে সে অবিশ্বাসের সাথে বলল, আপনি? আনিস কোনো জবাব না দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছিল। তখনই তাসনুবা পেছন থেকে বলে উঠল, আশ্চর্য, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আমাকে চিনতেই পারছেন না। আনিসের চোখটা আনিসের চোখটা জ্বলছে আর পানি পড়ছে। সে চোখটা চেপে ধরে রেখে আবারও ছেড়ে দিয়ে তার দিকে ফিরল, বলল, খেয়ে এসেছি। তাসনুবার চোয়াল ঝুলে পড়ল। মানে তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমি তোমার বিরিয়ানির প্লেটে ভাগ বসাতে এসেছি। এটা হবে না, কারণ আমি খেয়ে দিয়েই এসেছি। তাসনুবা অবাক হয়ে বলল, আমার প্রশ্ন এটা ছিল? তোমাকে সত্যিই প্রথমে চিনতে পারিনি। যা সাজা সেজেছ। ফালতু কথা বলবেন না। আমি নো মেকআপ লুক দিয়েছি। একটা অন্ধ লোকও বলতে পারবে আমি কে। আমি চেঁচামেচি শুনেই বুঝে ফেলেছিলাম কে হতে পারে। কি বলতে চাইছেন? কিছু না। আমি যেখানেই যাই সেখানেই আপনাকে থাকতে হবে কেন? আনিস কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই মুক্তার আম্মু ছুটে এলো। আহ্লাদ দেখিয়ে বলল, বাবা, চোখ এখনো জ্বলছে? দেখি দেখি। ছেলেগুলোকে কতবার করে মানা করলাম। আহা, চোখটা তো লাল হয়ে এলো। মুক্তা বলল, ভাইয়া, চোখে পানি দিলে বোধহয় ভালো লাগবে। আনিস বলল, না না, ঠিক আছে আমি। আন্টি ব্যস্ত হবেন না, ঠিক হয়ে যাবে। বর পাশ থেকে বলল, পানি খাবি? জেনি বলল, ভাইয়া আগে মিষ্টি খান, সবাই খেয়েছে, আপনি খাননি, তারপর পানি নেন। বলে সে মিষ্টি কেটে এগিয়ে দিল আনিসের দিকে। আনিস মিষ্টিটুকু মুখে নিয়ে বরের দিকে তাকালো। বর ইশরাক বলল, চোখ বেশি জ্বলছে? না, ঠিক আছে। আনিসের দিকে পানি এগিয়ে দিল মুক্তার আম্মু। আনিস গ্লাসটা নিয়ে একপাশে সরে গেল। চেয়ার টেনে বসে পানি খেতে যাবে, তখনই কে যেন তাসনুবাকে বলল, বরের বন্ধুদের মধ্যে কাউকে দেখে নাও না নোভা, 2-1 আনম্যারিডও আছে। তাসনুবা কাটকাট গলায় বলল, সব কটা দেখতে 2-3 বাচ্চার বাপের মতো, তার উপর ন্যাকামিতে ভরপুর। ডিসকাস্টিং। তা আনিস যতটুকু পানি খেতে নিল সবটুকুই মুখ থেকে ছিটকে পড়ল সাথে সাথে। আনিসের বন্ধুরা তাকে চারিদিক থেকে ঘিরে ধরলো, হাসাহাসি করছে সবাই। আজকে তোর কি অবস্থা রে? আসার পর থেকেই তোর মাথার উপর এক একটা বিস্ফোরণ ঘটছে। বন্ধুরা আস্তে আস্তে তার পিঠ চাপড়ে দিচ্ছে। আনিস বিরক্ত মুখে গ্লাসটা নামিয়ে রাখলো। টিস্যু দিয়ে ঠোঁটের পাশ মুছতে মুছতে বলল, সরে দাঁড়া তোরা, গরম লাগছে। আরে শীত পড়ছে, গরম আবার কোথা থেকে এলো? ওই সময় ইশরাক ডেকে বলল, এদিকে আয়, বসে থাকতে এসেছিস নাকি? আয়। আনিস মাথা নাড়িয়ে বলল, আমি আর কিছু খাবো না, তোরা যা। পাশ থেকে রাহাত ফিসফিসিয়ে বলল, চল সবাই সরে যাই, ওই মেয়েটিকে দেখুক। সেই কথায় আবারও তুমুল হাসি। আনিস হতাশ হয়ে উঠে দাঁড়ালো। তোদের কি আর কোনো কাজকর্ম নেই? বন্ধুরা দম ধরে হাসি চেপে আবারও খোঁচা মারল। দেখ, তোর ভাবি আসার সময়ে বলেছে আনিস ভাইকে একবারে ধরে বেঁধে একটা বিয়ে করিয়ে দাও, তাহলে তার বিবাহ ভীতি কেটে যাবে। আনিস ঠান্ডা গলায় বলল, বউগুলোকেও তোদের মতো তার সিরা বানিয়ে ফেলছিস। আরেক দফা অট্টহাসি। চারিপাশ তাদের খুনসুটিতে সরগরম। তখনই মুক্তার ভাই আর বাবা এগিয়ে এসে বলল, বাবা চলো হালকা নাস্তা করে নেই। আনিস বলল, নাস্তা রাখার মতো জায়গা পেটে নেই আঙ্কেল। মুক্তার বাবা হেসে জোর করলেন, তবুও একটু মুখে দিতে হবে, চলো চলো। আনিস মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। শেষমেশ সবাই টানাটানি করায় বাধ্য হয়ে তাদের সাথে যেতে হলো। এদিকে তাসনুবা দোতলায় গিয়ে গুটিসুটি মেরে বসে আছে। নিচে নামবে না এটা স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিয়েছে। অন্তত বরপক্ষ যতক্ষণ নিচে থাকবে ততক্ষণ তার পা সিঁড়ির ধারে পড়বে না।
নিচে বর আর তার বন্ধুরা হেসে হেসে গল্প করছে, মাঝে মাঝে সিরিয়াস কথাবার্তাও চলছে। মুক্তা তাদের সাথে আছে, তার বান্ধবীরাও পাশে বসেছে। হাসি ঠাট্টা, পড়াশোনা, প্রফেশন, একে অন্যকে চিনে নেওয়া, সব মিলিয়ে জমজমাট আড্ডা বসেছে। মুক্তা হঠাৎ চারিপাশে তাকিয়ে বলল, এ কি, নোভা কোথায়? এতক্ষণ ছিলই না। এক নিমিষে পিনপতন নীরবতা। জেনি ফিসফিসিয়ে বলল, ও বলেছে আসবে না। কেন? জানি না, ওর মাঝে মাঝে মুড সুইং হয়। মুক্তা বিরক্ত হয়ে বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না সত্যি। সবাই নাস্তা শেষ করে স্টেজের দিকে গেল। বরকনের ছবি তোলা হচ্ছে, বন্ধুদের কেক কাটা শেষ, হাসি খুশি খুনসুটি, সব মিলিয়ে আনন্দ ঘন মুহূর্ত। একদিকে নাচ হচ্ছে, সবাই বেশ মজা করছে। বর মুক্তাকে বলল, তাসনু ভাইকে ফোন দাও, তোমার ওপর রাগ ধরে বসে আছে মনে হয়। মুক্তা গানের সাউন্ড অফ করিয়ে ফোন দিল তাসনুবাকে। রিং হতে সাথে সাথে রিসিভ। বলো। তাসনুবা গলা স্বর ঠান্ডা, বিরক্ত। মুক্তা হাসলো। কি রে, সাজঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছ নাকি? আমি আমার কমফোর্ট জোন ছাড়া যেখানে সেখানে ঘুমাতে পারি না, এটা তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কোথায়? নিচে আসো, তোমার ভাইয়া বলছে। আসো, ছবি তুলবো। না, আমি যাব না, আমার ভালো লাগছে না। আরে আসো তো, না হলে আমি নিজে গিয়ে ধরে নিয়ে আসবো। আমাকে একা থাকতে দাও মুক্তা। মুক্তা ভ্রু কুচকালো। তুমি কি কাউকে দেখে লজ্জা পাচ্ছ নাকি? তাসনুবা আকাশ থেকে পড়ল। আমি আর লজ্জা? তাহলে নিচে আসো, না হলে আমি দুই শক্তিকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসতে। মুক্তা তার বোনকে ডেকে বলল, যাও, তোমার নোভাপুকে নিয়ে আসো তো। সুপ্তি দোতলায় উঠতে তাসনুবা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। প্রথমে চুল ঠিক করলো, তারপর শাড়িটা সামনে পিছনে টেনে দেখে নিল সব ঠিক আছে কিনা। শেষে ঠোঁটে সামান্য লিপ গ্লস ছুঁয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে মূল্যায়ন করলো। সুপ্তি, আমার আগে আগে থাকো। বলে সে দরজা ঠেলে বেরিয়ে এলো। দুজনে সিঁড়ি বেয়ে নামতেই নিচের হলঘর থমকে গেল। সব চোখ তাদের দিকে। স্টেজে কেক কাটা রীতিমতো উৎসব চলছে। বরকনের পাশে বসেছে আনিস আর তার বন্ধুরা। কেক খাওয়ানো হচ্ছে। আনিসের আর কিছু খেতে ইচ্ছে করছে না। আজ এত খাওয়া দাওয়া হয়ে গেছে যে মনে হচ্ছে এভাবে চলতে থাকলে 3-4 বাচ্চার বাবা হতে খুব একটা দেরি লাগবে না। হঠাৎ তাসনুবাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আনিস নিচু গলায় বলল, তোরা কথা কম বলিস, আমার বেআইন আছে এখানে, আমার মান সম্মান রাখিস। বন্ধুরা একসাথে হৈ হৈ করে উঠল। তোর বেআইন? আগে কেন বললি না? তোর বেআইন মানে তো আমাদেরও বেআইন। কোনটা? একজন সঙ্গে সঙ্গে নির্দেশ করলো, ওই যে গাল ফুলিয়ে যেটা নামছে ওইটা। ওর বোনের বিয়ে দিয়েছে না পাশের বাড়িতে, তাজদার সিকদারের সাথে, ওর বোন। আরেকজন মুখ টিপে হাসলো। একে তো শায়নার বিয়েতে তো দেখেছিলাম, একদম তাজদার সিদ্দিকীর ফটোকপি। আনিস বিরক্ত হয়ে বলল, থাম তোরা, আর বলিস না। তার মনে হচ্ছে বেআইন শব্দটা বলে সে ফেসে গেছে, এবার আর রক্ষে নেই। সবাই ইনিয়ে বিনিয়ে ডাকা শুরু করলো। আনিসুজ্জামানের বেয়ান নামে কেউ আছে নাকি? তাসনুবা তার বান্ধবীর আড়ালে দাঁড়িয়ে কোনো মতে মুখ ঢাকার চেষ্টা করছে। আনিস ভাইয়ের সব বন্ধু আনিস ভাইয়ের মতোই ফালতু। আনিস হতাশ দৃষ্টিতে তাকিয়েছে বন্ধুদের দিকে। রাহাত বলল, আরে চাপ নিস না, আমরা ওর ভাইয়ের বন্ধু, প্রাইমারিতে একসাথে পড়েছি। মুক্তা তাসনুবাকে দূর থেকে ডাকলো। তাসনুবা চুপচাপ থাকায় সে নিজে এগিয়ে এলো। এই নোভা, এদিকে এসো তো। তাসনুবা বিরক্তির দৃষ্টি ছুড়ে ধীরে ধীরে এগুলো কাছে যেতেই মুক্তা ধমকে সুরে বলল, লুকিয়ে লুকিয়ে থাকছো কেন? তাসনুবা দীর্ঘশ্বাস ফেলল। দেখছো না সবাই কি শুরু করেছে? এসব কি ধরনের কথা বলার স্টাইল? মুক্তা ভ্রু কুচকে বলল, ধুর, উনি শুধু বলেছে আমার বেআইন আছে, কথা সাবধানে বলিস। এখানে ভুল কোথায়? ওরা তোমাকে চেনে তাজদার ভাইয়ার সুবাদে, মজা তো করবেই। চলো পরিচয় করিয়ে দেই। কথা শেষ হতে না হতে সে তাসনুবাকে টেনে নিয়ে গেল। দুজনে এগিয়ে যেতে বন্ধুরা একসাথে বলে উঠল, এই যে বিয়ান সাহেবা এসেছেন, আসুন আসুন। মিষ্টি মুখ না করেই পালিয়ে বেড়াচ্ছেন কেন? তাসনুবা মুখ গম্ভীর করে বলল, আমি ভোমরা ভয় পাই। তার কথায় চারিদিকে হো হো করে হাসিতে ফেটে পড়ল। হাসির ঢেউ এমনভাবে ছড়িয়ে গেল যে তাসনুবাও নিজের অজান্তেই হাসলো। অবশ্যই ব্যঙ্গ করে সরাসরি আনিসের দিকে তাকায়। আনিস সেই হাসিটা দেখে অপ্রস্তুতভাবে ঘাড়ের পেছনে হাত বুলাতে বুলাতে ধীরে ধীরে সরে পড়ল। এদিক ওদিক ঘুরল ফিরল, কিন্তু বন্ধুদের কাছাকাছি আর গেল না। রাহাত বলল, আপনাকে বেআইন সাহিবা ডেকেছি বলে একজনের পালপিটিশন বেড়ে যাচ্ছে। তাসনুবা ঠোঁট কুচকালো।
ঠং। আনিস পুরো ক্লাবটা ঘুরে ঘুরে দেখছিল আর মুক্তা বাবা চাচাদের সাথে কথা বলছিল। তার চাকরির বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ বলাবলি করছিল। আনিস তাদের সাথে অনেক গম্ভীর আলাপ আলোচনা করলো সেখানে দাঁড়িয়ে। তারপর যখনই বন্ধুদের দিকে এগোতে যাবে তখনই তাসনুভা মিষ্টি প্লেট নিয়ে উপরে চলে যাচ্ছিল। হঠাৎ তার সামনে পড়ে গেল, কপাল কুঁচকে তাকিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে বিয়েবাড়িতে মেয়ে দেখতে এসেছেন। আনিস খুবই স্বাভাবিকভাবে বলল, ছেলেদের কাজই মেয়ে দেখা। আমি অবিবাহিত পুরুষ মানুষ, মেয়ে তো দেখবই। বিয়ের আগে মেয়ে দেখা হালাল। সাবধানে দেখবেন, নইলে কেস খেতে পারেন। ঘরের জানালা দিয়ে উকি দিলেই প্রতিবেশীদের দেখা যায়। তাদের নতুন করে দেখে কেস খেতে চাই না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তাসনুভা কপাল কুঁচকে ফেলল। এত আওয়াজ কোলাহলের ভেতরে সে বুঝে উঠতে পারে না আনিস ভাই কি বলতে চেয়েছে। শুধু এতটুকু বুঝলো তাকে আবারও খোঁচা মেরে কথা বলছে। মেয়েদের মতো কোচাকুচির অভ্যাস আছে ওনার, একেবারে ফালতু। পেছন থেকে আনিসের বন্ধুরা বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।